আরআরবি এনটিপিসি 2025 গ্র্যাজুয়েট লেভেলের 21 জনের ফার্স্ট শিফটের যে পরীক্ষা হয়ে গেল সেখান থেকে যে প্রশ্নগুলো কালেক্ট হয়েছে সেখান থেকে সেগুলো কিন্তু আজকে আমরা আলোচনা করব বা অ্যানালাইজ করব। আর যারা এই চ্যানেল প্রথম ভিজিট করেছেন বা ফার্স্ট টাইম ভিজিট করেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখুন প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য। ঠিক আছে। আর যারা পিডিএফ নিতে চাও পিডিএফ নিতে চাইলে তারা টেলিগ্রাম লিঙ্কে জয়েন হয়ে তারা পিডিএফ সংগ্রহ করতে পারো। টেলিগ্রাম লিঙ্ক আমাদের কোথায় দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া থাকবে। ঠিক আছে, চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি এসেছিল? প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, কোন সালে গভর্নর জেনারেল পদটি বা পদবিটি গভর্নর জেনারেল পদটি কখন ভাইসরয় পদবিতে পরিবর্তিত হয়? এটা সঠিক উত্তর হবে কিন্তু 1858 সালে। 1858 সালে গভর্নর জেনারেল পদটি পরিবর্তিত হয়ে ভাইসরয় হয়। কি দেখা রয়েছে দেখো, 1858 সালের ভারত সরকার আইনের পর এই পরিবর্তন ঘটে, যা ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতা ব্রিটিশ রাজত্বের কাছে হস্তান্তরিত করে। ফলস্বরূপ গভর্নর জেনারেল তখন ভারতের ব্রিটিশ রাজার প্রতিনিধি হয়ে ওঠেন, তাই উপাধিটি ভাইসরয়ে পরিবর্তিত হয়। নেক্সট দেখো কি রয়েছে, কোভিড-19 জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে বা বরাদ্দ করা হয়েছিল? ঠিক আছে, তাহলে ভারত সরকার দেখো কোভিড-19 জন্য ভারত সরকার বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোভিড-19 জন্য জরুরি প্রতিক্রিয়া এবং স্বাস্থ্য ব্যবস্থা প্রস্তুতির প্যাকেজের জন্য 15,000 কোটি টাকা বিনিয়োগ করেছিল। তো সঠিক উত্তর হবে 15,000 টাকা। এবার কোভিড-19 প্রতিক্রিয়া এবং স্বাস্থ্য ব্যবস্থা প্রস্তুতি প্যাকেজের জন্য 5,000 কোটি টাকা দিয়েছিল। তো আমার যদি অপশানে 15,000 কোটি টাকা থাকে তাহলে সঠিক উত্তর হবে 15,000 কোটি টাকা। ঠিক আছে, নেক্সট দেখো কী রয়েছে, এক্সেল ফাইল সরাসরি খোলার জন্য যে শর্টকাট কিটি ব্যবহার হয় সেটা কি? তাহলে এক্সেলের শর্টকাট কি ব্যবহার করার জন্য Ctrl+O প্রেস করলেই হবে। তাহলে Ctrl+O হবে কিন্তু সঠিক উত্তর। নেক্সট দেখো কী রয়েছে, যে রমের প্রাথমিক কাজ কি? রমের প্রাথমিক কাজ হচ্ছে কি? উদ্দেশ্য বা কাজ হলো ফার্মওয়্যার এবং অন্যান্য প্রয়োজনীয় ডেটা সংরক্ষণ করা, যা স্থায়ীভাবে উপলব্ধ থাকা প্রয়োজন, এমনকি কম্পিউটার বন্ধ থাকা সত্ত্বেও এটি হয়। তো রমের যদি রমের ফুল ফর্ম পড়ে রিড অনলি মেমোরি। ঠিক আছে, নেক্সট দেখো কী রয়েছে, নেক্সট প্রশ্ন কী রয়েছে, আধুনিক পর্যায় সারণীতে অনুভূমিক রেখাগুলিকে বা অনুভূমিকভাবে অবস্থিত সেই রেখাগুলিকে কী বলা হয়? সেগুলোও কিন্তু পর্যায় বলা হয়। কী বলা হয়? পর্যায়। অনুভূমিকভাবে যেগুলো পর্যায় এবং উলম্বভাবে যেগুলো থাকে উলম্বভাবে এরকম সোজা সেটা হচ্ছে কি আমাদের শ্রেণী বলা হয়। আধুনিক পর্যায় সারণীতে 7টি পর্যায় রয়েছে এবং 18টি শ্রেণী রয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো কী রয়েছে, আধুনিক পর্যায় সারণী উলম্ব সারিকে দল বা শ্রেণী বলে, এটাকে শ্রেণী বলবে। ঠিক আছে, শ্রেণী বলে বা পিরিয়ড মানে পর্যায়। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো কী রয়েছে, আধুনিক পর্যায় সারণীতে 7টি পর্যায় এবং 18টি শ্রেণী রয়েছে। 18টি শ্রেণী রয়েছে বা শ্রেণী বা গ্রুপ যেটাকে বলে GROUP, শ্রেণী বা গ্রুপ রয়েছে। এখান থেকে আবার যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে বাম দিক থেকে ডান দিকে গেলে কীরকম পরিবর্তন হয়, উপর থেকে নিচে এলে কীরকম পরিবর্তন হয়। তো দেখো, বাম থেকে ডান দিকে এলে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়, এবার উপর থেকে নিচে অর্থাৎ উপর থেকে নিচে আসে তাহলে তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পাবে। নেক্সট দেখো মানে এর অপোজিটটা, উপাদানগুলির আয়নীয়ন শক্তি কীরকম হয়? বাম দিক থেকে ডান দিকে গেলে আয়নন শক্তি কিন্তু বৃদ্ধি পায়। আবার ইলেকট্রন অ্যাফিনিটি সেটাও কিন্তু বাম দিক থেকে ডান দিকে গেলে বৃদ্ধি পায়। আবার যে ধাতব বৈশিষ্ট্য বা ধাতুস্থল বা যে আচরণ, ধাতব বৈশিষ্ট্য কিন্তু বাম দিক থেকে ডান দিকে গেলে হ্রাস পায়। এটাই কিন্তু বাম দিক থেকে ডান দিকে গেলে হ্রাস পায়। নেক্সট দেখো কী রয়েছে, আন্দামান দ্বীপের সবচেয়ে কাছে কোন বিদেশি দেশ রয়েছে? তাহলে আন্দামানের কাছে যদি দেখা যায় সেই বিদেশি দেশটি হচ্ছে কি আমাদের মায়ানমার। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্ন কী রয়েছে দেখো, গদর পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? তাহলে গদর পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন সোহান সিং ভাকনা। এটা কিন্তু সঠিক উত্তর হবে। এবার এটা যদি কার নেতৃত্বে হয়েছিল কিন্তু সেটা হচ্ছে লালা হরদয়াল। যদি অপশানে আমার সোহান সিং ভাকনা না থাকে, লালা হরদয়াল থাকে, তাহলে লালা হরদয়াল ঠিক করবে। আর কিন্তু যদি সোহান সিং ভাকনা থাকে তাহলে সোহান সিং ভাকনা করবে। ঠিক আছে, দেখো আমাদের কি বলেছে, লালা হরদয়ালের নেতৃত্বে বাবা সোহান সিং ভাকনা সভাপতি করে হিন্দি অ্যাসোসিয়েশন অব দ্য প্যাসিফিক কোস্ট নামে একটি দল প্রতিষ্ঠিত হয়েছিল। সশস্ত্র সংগ্রামের মাধ্যমে উপনিবেশিক পরাশক্তি থেকে মুক্তি পেতে এবং উপমহাদেশে একটি জাতীয় গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে এই দলটি তৈরি হয়েছিল। ঠিক আছে, তাহলে নেক্সট দেখো, দলটি বহুজাতিক ছিল এবং সান ফ্রান্সিসকোতে
এর সদর দপ্তর ছিল। সদর দপ্তর সহ হিন্দু, শিখ এবং মুসলিম নেতাদের নিয়ে এটি গঠিত হয়েছিল। পরে দেখো কী রয়েছে, নিচের কোন রাজ্যের সাথে দেশগুলির সীমানা রয়েছে। ঠিক আছে, নিচের কোন রাজ্যে, অর্থাৎ নিচের কোন, আচ্ছা, নিচের কোন রাজ্যের সাথে দেশের সীমানা রয়েছে সেটা হচ্ছে, দেখো কোন কোন, পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশ, সিকিম এবং লাদাখ, এই রাজ্যগুলো, পশ্চিমবঙ্গে এই রাজ্যগুলোর সাথেও কিন্তু আমাদের দেশের সাথে সীমানা রয়েছে। নেক্সট দেখো কী রয়েছে, পশ্চিমবঙ্গ কোন কোন দেশের সাথে সীমানা রয়েছে। পশ্চিমবঙ্গ রয়েছে বাংলাদেশ, নেপাল, ভুটান, বাংলাদেশ, নেপাল, ভুটান, 3টি সীমানা রয়েছে। অরুণাচল প্রদেশ, চীন, মায়ানমার এবং ভুটানের সাথে সীমান্ত রয়েছে। সিকিম রয়েছে চীন, নেপাল এবং ভুটানের সাথে সীমানা ভাগ করেছে। লাদাখ হচ্ছে চীন, পাকিস্তান এবং আফগানিস্তানের সাথে ভাগ করেছে। নেক্সট দেখো কী রয়েছে, রাজস্থানের জলবায়ু কেমন। রাজস্থানের জলবায়ু হচ্ছে হট অ্যান্ড ড্রাই ক্লাইমেট উইথ ডিস্টিংক্ট সিজন, অর্থাৎ রাজস্থানে উষ্ণ এবং শুষ্ক জলবায়ু অনুভব করে এবং এখানে বিভিন্ন ঋতু থাকে। গ্রীষ্মকালে অত্যন্ত গরম এবং যখন শীতকাল হয় তুলনামূলক অনেক ঠান্ডা। এই অঞ্চলে মাঝারি বৃষ্টিপাতের সাথে বর্ষাকালও বিরাজ করে, বিশেষ করে পূর্বাঞ্চলে। নেক্সট দেখো মিশ্র অর্থনীতি কী। মিশ্র অর্থনীতি হচ্ছে একটি সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে সহাবস্থান। ঠিক আছে, অর্থাৎ সরকারি ক্ষেত্রেও লগ্নি করতে পারে কেউ, একজন ব্যক্তি, বেসরকারি ক্ষেত্রে একজন ব্যক্তি বা পুঁজিবাদী কিন্তু নিয়োগ করতে পারে। তাহলে দেখো মিশ্র অর্থনীতি হলো একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে পুঁজিবাদ বা বেসরকারি মালিকানা ও ব্যবসা, সমাজতন্ত্র, সরকারি নিয়ন্ত্রণ এবং সমাজ কল্যাণ উভয় ব্যবস্থার বৈশিষ্ট্য বিদ্যমান। এই ব্যবস্থায় ব্যক্তি, ব্যবসা এবং সরকারি পরিষেবা যেমন শিক্ষা ব্যবস্থা বা স্বাস্থ্য ব্যবস্থা পাশাপাশিও কিন্তু এরা কিন্তু বিদ্যমান থাকে। সেটা মিশ্র অর্থনীতি, মানে মিক্সভাবে চলবে। নেক্সট দেখো কী রয়েছে, 2025 সালে জাতীয় বিজ্ঞান দিবসের প্রতিপাদ্য কী বা থিম কী ছিল। প্রতিপাদ্য মানে হচ্ছে কি, থিম কী ছিল। থিম হচ্ছে এম্পাওয়ারিং ইন্ডিয়ান ইউথ ফর গ্লোবাল লিডারশিপ ইন সায়েন্স অ্যান্ড ইনোভেশন ফর বিকশিত ভারত। তাহলে জাতীয় বিজ্ঞানের দিবসের মূল থিম হচ্ছে কি, বিকশিত ভারতের জন্য বা বিকশিত ভারতের জন্য বিজ্ঞান এবং উদ্ভাবনে বিশ্বব্যাপী নেতৃত্বের জন্য ভারতীয় যুবকদের ক্ষমায়ন বা যুবদের ক্ষমতায়ন। নেক্সট দেখো কী রয়েছে, অশোকের শিলালিপিতে কোন লিপি ব্যবহার করা হয়েছিল বা অশোক শিলালিপিতে কোন লিপির ব্যবহার করেছিলেন। তাহলে অশোকের লিপিতে সবচেয়ে বেশি যেটা ব্যবহৃত হয়েছিল সেটা হচ্ছে ব্রাহ্মী, এবং ব্রাহ্মী ছাড়াও আরেকটি যে লিপি ব্যবহার করতো সেটা হচ্ছে খারষ্টি ভাষার শিলালিপি ব্যবহার করতো। ঠিক আছে, আচ্ছা দেখো, উত্তর পশ্চিম এবং আফগানিস্তানে কিছু শিলালিপি আরামাইক এবং গ্রিক ভাষায় লেখা ছিল, যা তারা সাম্রাজ্যের বৈচিত্র্যময় ভাষাগত ভূদৃশ্যকে প্রতিফলিত করে। তো সবচেয়ে যেটা হচ্ছে ব্রাহ্মী এবং খরষ্টি। ঠিক আছে, আর এই দুটোই অপশানে থাকবে আশা করি। সংসদে রাষ্ট্রপতির ভাষণ কারা প্রস্তুত করেন, সেটা হচ্ছে কারা ভাষণ করেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রী পরিষদ বা ইউনিয়ন ক্যাবিনেট যেটাকে বলি আমরা। রাষ্ট্রপতি যখন ভাষণ দেয় তখন একটি আসন্ন সংসদীয় অধিবেশনের জন্য সরকারের নীতি এবং এজেন্ডার রূপরেখা দেয়, যা সরকারের বিষয়বস্তুর জন্য দায়ী করে তোলে। ঠিক আছে, নেক্সট দেখো কী রয়েছে, সিন্ধু সভ্যতার সময়কাল কত ছিল। সিন্ধু সভ্যতার সময়কাল ছিল 3300 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1300 খ্রিস্টপূর্বাব্দ। সিন্ধু সভ্যতার ভাগকালকে আমাদের 3টে ভাগে, প্রাথমিক হরপ্পা যুগ যেটা হচ্ছে 3300 থেকে 2600 খ্রিস্টপূর্বাব্দ খ্রিস্টপূর্বাব্দ, এই পর্যায়ে সভ্যতার সূচনা করে এবং প্রাথমিক বসতি এবং কৃষি পদ্ধতি বিকাশের সাথে। আচ্ছা, পরিপক্ক বা যেটা 2600 থেকে 1900, সেই সময়কালকে সভ্যতার শীর্ষে পৌঁছে, যেখানে হরপ্পা এবং মহেঞ্জোদারোর মতো বৃহৎ নগর কেন্দ্রগুলির উত্থান ঘটে। নেক্সট হচ্ছে শেষ যুগ বা হরপ্পা যুগের শেষ ভাগ, সেটা হচ্ছে 1900 থেকে 1300 খ্রিস্টপূর্বাব্দ। সেখানে কি বলেছে, এই সভ্যতার পতন দেখা যায় এবং বসতি স্থাপনের ধরন পরিবর্তন আসে এবং নগর বৈশিষ্ট্য ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। ঠিক আছে, এই 3টা সময়কাল ছিল। আশা করি আমাদের 3300 থেকে 1300 খ্রিস্টপূর্বাব্দ দেওয়া অপশানে ছিল, সেটাই হবে কিন্তু সঠিক উত্তর। নেক্সট দেখো কী রয়েছে, জ্যোতির্বিদ্যায় যন্ত্রের সাহায্যে সম্পর্কিত যন্তর মন্তর কোন রাজ্যে অবস্থিত। তাহলে যন্তর মন্তর কোথায় অবস্থিত, যন্তর মন্তর কিন্তু আমাদের রাজস্থানের জয়পুরে অবস্থিত। এটা কে তৈরি করেছিল, 18 দশকে মহারাজা দ্বিতীয় জয় সিং দ্বারা নির্মিত হয়েছিল এবং এটি বিশ্ব ইউনেস্কো ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতি পেয়েছে। 233 থেকে 237 দ্বারা কিসের সাথে সম্পর্কিত। এটা কিন্তু এই অনুচ্ছেদটি অধস্তন আদালতের সাথে সম্পর্কিত। প্রতিটি রাজ্যের হাইকোর্টের নিচে নিম্ন আদালত থাকবে। ঠিক আছে, এই আদালতগুলিতে নিয়োগ, নিয়ন্ত্রণ এবং বিধান এর রূপরেখা দেওয়া রয়েছে এই 233 থেকে 237 মধ্যে। ধারা নম্বর 233 কী বলে, জেলা জজের নিয়োগ রয়েছে। 233 কেও বলে কিছু জেলা বিচারকদের নিয়োগ এবং তাদের দ্বারা প্রদত্ত রায়ের বৈধতা। 234 জেলা জজ ব্যতীত অন্যদের বিচারিক কাজে নিয়োগ।
আর 235 অধস্তন আদালতের উপর নিয়ন্ত্রণ, 236 হচ্ছে ব্যাখ্যা এবং 237 হচ্ছে নির্দিষ্ট শ্রেণীর বা শ্রেণীর ম্যাজিস্ট্রেটদের ক্ষেত্রে এই অধ্যয়নের বিধানাবলীর প্রয়োগ। ঠিক আছে, এই ছিল আমাদের আজকের প্রশ্ন, ফার্স্ট শিফটের প্রশ্ন। তো থ্যাংক ইউ। যারা ফার্স্ট টাইম ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখুন প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য। একটা পিডিএফ নেওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম লিঙ্কে জয়েন হয়ে দাও। ঠিক আছে, লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ঠিক আছে, থ্যাংক ইউ।